বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ ব্যবস্থাপনা এক সৌন্দর্য জিনিস, যেখানে প্রতিটা মানুষ তার নাগরিক অধিকারকে, নিজের ব্যক্তি জীবনকে একটা সুন্দর পথ খুঁজে নেওয়ার, জীবনে বেঁচে থাকার যে সময়টুকু আছে তা সে উপলব্ধি করবে। সে তার পারফরমেন্স দিয়ে এই সমাজকে সুন্দর হাসি খুশি লাইফ সে চলে যাবে। এটাই প্রতিটা নাগরিক বলেন, প্রত্যেকটা ব্যক্তি মানুষ যে সে চায়। সাথে কি চায়? চায় একটা সুন্দর সম্মানী পেশা। আজ কথা বলতে হচ্ছে আমাদের এই সমাজের, যেটাকে আমরা একটু মুখে বলি সমান অধিকার এবং বিভিন্ন ওয়েতে পেশাগত সমান ব্যবস্থাপনা, বা কেউ কটূক্তি করার মতো কথা থাকে না, বা সম্মানহীনতার কথা থাকে না। সেগুলো সব কিছু সমাজে ইনস্ট্রুমেন্ট হিসেবে থাকে। কিন্তু আসলে আপনি যদি খুঁজে দেখেন, আমরা মুখে সামাজিকভাবে বা সোশ্যাল মিডিয়া যেভাবে কথা বলি, তাতে প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান করা হয় মূলত। আসলে সম্মানের পরেও একটা কথা থেকে যায়। বাস্তবতার শহরে যেখানে আমরা ফেস করি প্রতিদিন কিছু না কিছু দুর্লভ চিত্র, দুর্লভ ভালোবাসা, দুর্লভ যেটা দেখা যায় সবসময় হয়, কিন্তু আসলে যেটা সবসময় সাধারণভাবে ঘটে। একটা রিক্সাওয়ালা, আজ তাকে নিয়ে কথা বলবো, যেহেতু আজ শহরে সমস্ত জায়গায় রিক্সাওয়ালাদের নিয়ে একটা, বা রিক্সাওয়ালা তাদেরতে আমরা অনেক নাম দিয়েছি, হে মামা, তারপরে রিক্সাওয়ালা, হে ভাই, বিভিন্ন ওইতে। কিন্তু মানবিক সম্মানটা যদি আমি খেয়াল করতে যাই, সেটা কিভাবে দিছি বা কিভাবে হয়েছে, সে মানুষগুলা তাদের জীবন জীবিকা, আজ শহর কিন্তু খুব কঠিন অবস্থায় চলে যাচ্ছে, যেখানে প্রতিনিয়ত শহরে অনেক রিক্সাওয়ালা বাড়ে। যে মামারা শহরে কাজ করে, বিভিন্ন ওয়েতে কাজ করে, তারা পেট্রোল চালিত, পায়ে চালিত, সব কিছু মিলে চলে, এখন ব্যাটারি চালিত। আমি প্রথমে আসি যে একটা সুন্দর নগর গড়ার জন্য কি রিক্সার যেই ব্যবস্থাপনা, যে পরিবহন সেক্টর বলা হইতেছে শহরের ভিতরে, এইটা উন্নত যদি আপনি দেশ হিসেবে দেখতে চান, তাহলে কি আপনি এটার সাথে যায় না কখনোই, মানে রিক্সার সাথে এটা যায় না। এটা দেখেন কিছু কিছু শহরে রিক্সা এটা একটা মজা করে চালায় তারা, মানে কিছু মানে ট্যুরিজম স্পট, সেখানে তারা রিক্সাটাকে রাখছে, সেই রিক্সার সাথে তারা ঘুরে কিছু ভালো টাকা উপার্জন করে, সেটা একটা অন্যরকম জীবনযাপন। আর আমার শহরে প্রতিনিয়ত সে চাল ডাল ভাত খাবে, দুমুঠো ভাত খাবে, এই জন্য সে পেট্রোল মারে, পায়ে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম দিয়ে যেটে নেওয়া হয়। দেখেন, মানে হয়তো গতকাল বা দু একদিনের ভিতরে আমি দেখেছি যে মাসুদ কামাল, একজন সাংবাদিক, খুব সুন্দর করে বলতেছিল যে তার শারীরিক সমস্যা, এটা আমরাও সবাই খেয়াল করলেই বুঝতে পারি, এটাই সত্য যে শারীরিক ব্যবস্থাপনা বা ডাক্তারকে জিজ্ঞেস করলে যে সে সঠিকভাবে কি সে চলতে পারে কিনা, না, তার খুবই কঠিন হয়, সেটা তার রোগের দিকে চলে যায়। তো এখন হচ্ছে এই যে শহর, এই শহরটা যখন গড়ে উঠলো, সেখানে যে মানুষগুলো আমাদেরকে বাঁচার জন্য স্বপ্ন দেখায়, মন্ত্রী এমপি যা আছে, নগর পিতা যে থাকে, এইখানে রিক্সার ব্যবস্থাপনাটা কোথায় নিয়ে রাখছে দেখেন আপনি। আমি যদি খেয়াল করি, আমার রিক্সা কোথায় নিয়ে আমাকে সত্যিকারে পথ দেখাইছে। কি পথ দেখাইছে? আমার কি পথ দেখাইছে সে? একটা রিক্সা দিয়ে শহরকে ভরে ফেললেন আপনি। এখানে ট্যাক্সি ক্যাব যে উন্নত, আপনি স্বাভাবিক আমাদের ভারত পার্শ্ববর্তী, যাকে আমরা অনেক গালমন্দ করি, তারাও আমাদেরকে দেখতে পারে না, এরকম একটা পজিশন নিয়ে ঘুরি। সেখানে গিয়ে দেখেন তাদের জীবন মানের সাথে রিক্সা কতটুকু জড়িত, সেখানে কি জড়িত? সেখানে জড়িত ট্যাক্সি ক্যাব, হয়তো ট্রাম বাস, বা মানে শহরে কিছু মেট্রো রেল, বিভিন্ন ওয়েতে চলাফেরা করে। বাসগুলা, যে বাসগুলা সিটিং সার্ভিস বা এরকম ধরনের, বা যেগুলো মানুষের মানে উন্মুক্ত থাকে, কোনো সমস্যা থাকে না। মালয়েশিয়া কথা বললে তো ফ্রি, সেখানে ফ্রি বাস সার্ভিস দেয় টাউনের ভিতরে। এখন কথা হচ্ছে যে আপনি কেন রিক্সাওয়ালার পক্ষে যাবেন আর কেন যাবেন না? মানবিক দেখবেন, কেন দেখবেন না? আপনি খেয়াল করেন যে এখানে মানবিকতার কি আছে, যে এখানে কয়েক লক্ষ মানুষ রিক্সা চালাচ্ছে, এই জন্য শহরে শরীর নষ্ট হয়ে যাবে, তাদেরকে আপনি ওই রিক্সা দিবেন, পায়েরটা আবার রিড করা হয়েছে যে এটা না দেওয়া, মানে যে অবস্থাতে আইনের আলোচনা হচ্ছে, আসলে কি রিক্সা এইভাবে চলা উচিত কি না, সেটা হলো আগে
মূল ব্যাখ্যা যে মানুষগুলাকে আমরা এই রিক্সাওয়ালা কেন বানালাম এই বাংলাদেশের যে মানুষ 18 কোটি বলতেছি আমরা এখন 17 কোটি যাই আছে, হয়তো এর চেয়ে বেশি হবে। তো এই লোকগুলার মাঝে কত লক্ষ মানুষ বা কত কোটি বা এখানে কি প্রায় কোটি না 50 লক্ষ কত লক্ষ লোক আছে রিক্সার সাথে জড়িত। এরা কেন এই রিক্সা চালাবে? এদেরকে রিক্সাওয়ালা কেন বানালেন এই দেশ? আমরা কি এত রিক্সাওয়ালা দরকার ছিল? এতগুলা মানুষ রিক্সা চালাবে? তাদের জীবিকা নির্বাহ করা কি এত সহজ হইতেছে? তারা কঠিন পর্যায়ে নিজের জীবনকে নিয়ে যাচ্ছে দিনে দিনে। তাদের জীবনের মূল্যটা আপনি তাকায় দেখেন কি আছে তাদের মূল্য। সারাদিন 500-700 টাকা কামাবে, এইটা তো তার জীবনে, হ্যাঁ যদি এখানে 200-300 টাকা তার খরচ দিয়ে সংসার চলে যেত, বাকি টাকাটা ইনকাম থাকতো সংসারের ভিতর, ঠিক আছে চালাইলে সেটা ঠিক আছে। হ্যাঁ অনেক সময় আছে একটা বিয়ে পাস 15,000 টাকা মাসে বেতন পায় না, একটা রিক্সাওয়ালা হয়তো 18,000 টাকা বেতন পায়, ঠিক আছে সব ঠিক আছে। তারপরও ওই বিয়ে পাস ছেলেটা যে জীবন মানটা করে, সে যে 15,000 টাকা দিয়ে সে যে সংসারটা আছে, সেখানে আপনি বসতে পারবেন, কথা বলতে পারবেন। একটা রিক্সাওয়ালার বাসায় সেভাবে আপনি করতে পারবেন, কারণ তার মেন্টালিটিতে এই ধরনের গুছানো লাইফ নাই। তাইলে কেন তাকে রিক্সাওয়ালা তৈরি করা হচ্ছে এই শহরে? কেন এতগুলা মানুষ? তাদের কি কর্মের ব্যবস্থা করা যায় না? তাদেরকে বিদেশ সরকার নিজের উদ্যোগ নিয়ে বিদেশে কত কর্মসংস্থান প্রয়োজন তাদেরকে দেওয়া যায় না? বা দেশে কোনো কর্মসংস্থান করে দেওয়া যায় না? আচ্ছা দেওয়া যায় না, তারা রিক্সা চালাবে, ঠিক আছে, অটো চালাবে না পায়ে চালাবে, এইটা নিয়ে যে যুদ্ধ হচ্ছে, শহর উলটপালট হয়ে যাচ্ছে। হয়তো এখানে কোনো মানুষ মৃত্যু হইতে পারে, হয়তো পুলিশ গুলি করতে পারে, কোনো অশান্তি হইতে পারে, কোনো এখন বলা হইতেছে ছাত্রলীগও এখানে ঢুকছে, সেটার প্রমাণও দেখাচ্ছে টেলিভিশনে। কি লাভ এগুলা করে ভাই? আসলে কি রিক্সাওয়ালার সাথে আমাদের জীবন সবাই কি সম্পৃক্ততা দিয়ে দেখাচ্ছেন? না, কোটি কোটি লোক আছে এই দেশে। এই যে আপনি সালমান এফ রহমানরে ধরছেন, এই যে বড় বড় শিল্পপতিদের, তাদের হাজার হাজার কোটি টাকা আছে, সেগুলা আপনারাই তো জানেন কোথায় আছে, টেলিভিশনে দেখান, কিন্তু প্র্যাকটিক্যাল তো দেখি না। এটা ভূতের মুখে রাম নামের মতো হয়ে যেতেছে যে আসলে সেই টাকাগুলা আছে না নাই। আমাকে এটা বের করা উচিত, সে টাকাটা ঠিক আছে আছে, তাহলে এই টাকা দিয়ে এই যে ধরেন শহরের মধ্যে 10 লাখ রিক্সাওয়ালা আছে ধরেন, বা যারা রিক্সা চালায় জীবিকা নির্বাহ করে, তাদের জন্য আপনি অন্য একটু করেন, একটা ব্যবস্থাপনা দেন, যে ব্যবস্থাপনা তার লাইফটা লিড আসে এবং সুন্দর জীবন চায়। এই যে যেমন মাসুদ কামাল বলল যে শরীরের অসুস্থতার দিকে যায়, সত্যি যায়। একটা মানুষ পেট্রোল চালালে পায়ে মারলে তার জীবন দ্রুত বার্ধক্যে চলে আসবে, বা শারীরিক, এটা ভালো ডাক্তার বলতে পারে। তারপর আমরা দেখতেছি তো, উঠতেছি, কষ্ট হয়, সে যখন টানে তখন আমার নিজেরই কষ্ট হয় যে সে কতটুকু কষ্ট করে এই ধরেন আপনার মতিঝিল থেকে সদরঘাট আসবে। তো এই যে পরিস্থিতি, সেখানে আমাদের ভাড়াটাও অনেক হয়ে যায়, তখন আমরা সব দিক দিয়ে অশান্তি থাকি। সে শুধু থাকে না ভাই, ওইখান থেকে 100 টাকা আসতে হয়, আপনি একটা বাসের ব্যবস্থা করেন, মাত্র 5 টাকা আসা যাবে, কয় কিলো রাস্তা। এখন আপনি এক দিক দেখছেন, আরেক দিক মরতেছে, এটা হয় না ভাই। এই শহর, আপনি এই দেশকে একটা সুন্দর ডেভেলপমেন্ট দেখতে চান, আমাদের সকলের স্বপ্ন, বিশ্বাস করুন সবাই কি চায়, ইউরোপের মতো পারবে না। এটা স্বপ্নটাকে ড্রিম, এই ড্রিম নিয়ে কথা বলছে আগে। তো এখন কি আছে? এখন আছে হইলো এই পার্শ্ববর্তী যে ছোট ছোট দেশ, এই যে মালয়েশিয়া, এই যে সিঙ্গাপুর, যেগুলো হয়েছে এদের মতো হইতেছে। আপনি গিয়ে দেখেন ওইখানে একটা রিক্সাওয়ালা আছে কিনা এরকম জীবনযাপন নিয়ে লাইফ চালায়। আপনি তাদেরকে ট্যাক্সি ক্যাব দেন, তাদেরকে প্রশিক্ষণ দেন, ট্যাক্সি ক্যাব দরকার শহরে, শহর সুন্দর করেন। আপনার শহরের রাস্তা অলিতে গলিতে ময়লা, দুই পাশে প্রচণ্ড পরিমাণ খারাপ জায়গা। একটা রিক্সাওয়ালা একটা জায়গায় দাঁড়ায় যে একটু ভাত খাইবো, একটু ভালো প্লেস আছে, এটাও তো নাই। একটু পানি খাবে তাও নাই। কিছুদিন আগে দেখছি এক মেয়র, সে দক্ষিণের নাকি, সে কিছু জায়গায় পানির ব্যবস্থা করে দিছে। কত নাম দেখানো, লোক দেখানো কাজ করলো, তারপরে তারা দেশ ছেড়ে ভাগলো। ঠিক আছে, আসলে তো পানির ব্যবস্থা কয়দিন করছে? ওইখানে একটা রিক্সা নামাইতে কত টাকা লাগে? এটা তো অদ্ভুত ব্যাপার, এটাও তো জানার দরকার আছিল। সেই গুলশানে একটা রিক্সা নামাই দেন নাকি 8 লাখ 10 লাখ টাকা লাগে, 6 লাখ টাকা লাগে। একটা রিক্সার দাম হইলো একটা রিক্সার দাম হাইস গেলে 50-60 হাজার টাকা, আর পায়ে চালিত তো 20-30 হাজার টাকা হলে বানানো যায়। এখন হইলো যারা কিনা এখন এই মুহূর্তে যে রিক্সা চলতে চাচ্ছে, যে রিক্সা অটো রিক্সাওয়ালারা শহরে চলাইতে চাইতেছে, সেটা আপনার একটা প্রসেস নিতে পারেন। কোনো এটা সমাধান আসবে না ভাই। কেন আসবে না? আমি আরেকটু অ্যাড করি। ধরেন আমি সিলেট বা চিটাগাং থেকে ঢাকা শহরে আসলাম, কোনো কারণে 700-750 টাকা ভাড়া দিয়ে বাসে। আমার প্রয়োজন, আগে আরও কম ছিল, এখন বাড়ছে, বাস ভাড়া সব কিছু, আমি এসে নামছি। হয়তো আমরা সায়দাবাদ নামি বা মহাখালী নামি, সেখান থেকে আপনি শহরের যে কোনো প্রান্তের শেষ মাথায় আপনি যাইতে হইলে একটা সিএনজি যদি দেখেন, যে সিএনজিওয়ালারা ডাকাইতের মতো বসে থাকে, তাদের কিছু করার নাই। তাদের তো ওই সন্ধ্যা হইলে নাকি তাদের 2000 বা 1200 টাকা নাকি জমা দিতে হয়, 1200 টাকা। এখন 1200 টাকা জমা দিলে
সে উঠাবে। তারপরে সিএনজিতে যে গ্যাস বলতে যায় ফিলিং দিতে হয়, সেটা তার কন্টিনিউ অনেক সময় চলে যায়। সে ওইটা সিরিয়াল ধরে কয়েক ঘন্টা, তার অর্ধবেলা সে কাজই করতে পারে না, বাকি সময় সে কী করে, হাঁকায় টান চায়। আপনি মহাকালীতে সদরঘাট আসেন, 400 থেকে 500 টাকা নেবে, 300 টাকা তো কোনো ভাড়াই এখন চায় না। তো এখন কথা হচ্ছে যে একটা মানুষ একটা কয়েকশো মাইল দূরের থেকে আইসা যেই ভাড়া দিয়ে আসলো, শহরের ভিতরে এসে কী করলো, ওর চেয়ে বেশি ভাড়া মানে অ্যাভারেজ দিয়ে দিতে হইলো, তাকে দিয়ে তার বাসায় যেতে হচ্ছে বা তার একটা গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে। এইটা কোন শহর? এটা কি শহর? এটা কি আপনার সুযোগ সুবিধা? কেন দিছেন এগুলো? আপনি শহর থেকে বাস বের করে দেন, আপনি ট্যাক্সি ক্যাব দিতে পারেন, প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট হারে বাড়ায়, যে কোনো জায়গায় একটু আরামে এসে যাবে। আপনি বিশ্বাস করেন, আপনি বাসায় যাদের গাড়ি আছে তাদের কথা বাদ দেন, আমি বাদ দিলাম, গাড়ি কয়জনের আছে? একটা মহল্লার মধ্যে গাড়ি কয়জনের থাকে? আচ্ছা, কেউ কেনার সামর্থ্য থাকলে সে কিনে না ভয়ে, কারণ তার মার বছর শেষে ট্যাক্স এত টাকা, উল্টাপাল্টা অবস্থা, হয়রানি। তারপর সেইটা যে রাখবে, রেন্টটা একটা জায়গায় বসে, বা আমার একটা কারকে আমি রাখবো, একটা ভাড়াটিয়া কিনতে চাইলে তার তো জায়গা নাই রাখবে, একটা বাড়িওয়ালায় তার জায়গা রাখে নাই, সে গাড়ি ঠিকভাবে। এখন শহরে চলতে গেলে যে এটা সব কিছু রিক্সার সাথে সব কিছু অ্যাড হচ্ছে, আমার শহরটা কেন আজকে এই অবস্থা? আপনারা কেন সরকারে বসে আছেন? কি করতে চান সবাই? আমি শুধু আপনাকে এই যে বর্তমান যে সরকার, তাদেরকে প্রত্যেকটা যারা গণতন্ত্রকে বলতেছে উদ্ধার করে বা গণতন্ত্রের সাফাই করে, শহরকে অসাধারণ কিছু করতে চায়, কেন? ওয়াই? কি লাভ? আপনি কোনো লাভ পাইছেন খুঁজা? আমাকে কি শান্তি দিতে পারছেন? আমি শহরে যাচ্ছি, আমি একটা ভালো বাস ধরে আমি কয়েকটা, মানে এমন একটা শহর যে বাস চলে মাত্র একটা রোডের উপরে 20টা কোম্পানির বাস, মানে বিভিন্ন এলাকায় যায়। আপনি সদরঘাটতে দেবেন এক রোডে যাবে, আশেপাশে সাইডে কোনো রাস্তায় কোনো বাস নাই। বাস আছে কি ওই একটা মেন রোড দিয়ে একদম মহাকালী হয়ে এদিকে চলে যাবে, ওই যাত্রাবাড়ি থেকে একটা একবার মিরপুর যাবে, আর কোনোটা যাবে না। আর কি মহল্লা নেই? ঢাকা শহর কয় না 52 বাজার 53 গলি বলা হয়, তাহলে মানুষ তো প্রতি গলিতে যায়। তখন তার রিক্সা ভাড়া দিতে হয় কত, প্রতিদিন ঘুরতে হইলে যদি বিভিন্ন পয়েন্টে তার কাজ করতে হয়। আপনি খেয়াল করে দেখেন না তো, শহর একটা শহরে অচল করে রাখা হয়েছে, একটা শহরকে টোটাল অচল করছেন শুধু এই যে রিক্সার পদ্ধতি দিয়ে। রিক্সাকে কেন রাখতে হবে শহরে? তাদেরকে নিয়ে এত আন্দোলন কেন করতে হইতেছে? আন্দোলন তো দরকার নাই। এই শহরে একটা শহর আধুনিকতা মানে কি, আপনি একটা সুন্দর জীবন চান, সুন্দর ব্যবস্থাপন, সেটার সাথে খাদ্য সুন্দর হইতে হবে। ওই যে শিশু খাদ্য নিয়ে কথা বললে আপনি কোনো সারা আছে? ধরে নেন এই শহরে কোনো কিছু সমাধান আছে, বাট হোয়াই? কেন নাই? কি কারণে নাই? আপনি তারা ব্যাটারি চালিত চালাইতে চায়, তারা অ্যাক্সিডেন্ট ঘটে, বিভিন্ন অজুহাত দেখেন। আপনার বাস যে পরিমাণ অ্যাক্সিডেন্ট করে মানুষের উপরে দেওয়া, ট্রাক উঠাই ট্রাক মারতেছে, তাদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছেন? একটা অটোরিকশা তো এই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় না, তার স্পিড বেশি আছে, স্পিড আপনি আরেকটু কমাই দেন, যে কোনো কারণে আরেকটু কমাই দেন, আরেক সুন্দর করে দেখ, এটা ভাড়া লিমিট করে দেন। তা মানে সবাই যাতে, আপনি বিশ্বাস করেন যে মানে শহরের একটু বাইরে দিয়ে চলতে গেলে, মানে মেন শহর সিটির বাইরে আপনি খুবই অসাধারণ করে চলতে পারেন। কীভাবে চলা যায়? সেখানে খুবই রিজনেবল, একটু কম ভাড়ায় এবং অটো দিয়েই চলা যায়। আমি দেখছি মোটামুটি ভালো, খুব খারাপ না। 5 জন করে উঠুক, 2 জন করে উঠুক, 3 জন করে, বা নিজেই নিয়ে গেলেন, মোটামুটি ঘুরতে পারবেন। এখন আসলে কি জানেন, আমাদের দেশে আমাদের কিছু প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হইতেছে কি, আমাদের মানসিক কিছু পুরো বাংলাদেশে আমরা যত মানুষ আছে, আমাদের যত না আছে তার চেয়ে গল্প আমরা বেশি করি, এবং সব কিছুতেই দেখবেন অ্যাক্সেস করার চেষ্টা করি। বিদেশিরা যেটা করে না, আমাদের দেশ সেটাই করি। আমরা কেন করি? বাট হোয়াই? আমি জানি না কী কারণে করি। আমাদের জীবনের কি মূল্য নাই? আমাদের জীবনের এই যে রিক্সাওয়ালারা সারাদিন আজকে 3 দিন ধরে আন্দোলন করতেছে, উল্টায় ফেলাইতেছে শহরে, আপনাদের কাছে আসলে কি আপনার রিসার্চ ম্যানই না? আসলে শহর যে ডেভেলপ করবো এই করার মতো এবিলিটি আপনাদের হাতে, আপনাদের ব্রেনে নাই। আপনারা করবেন কীভাবে? আপনাদের ব্রেন হলো একটা মানে কি বলে এটা, মানে জাম লাগানো। এই জাম লাগানো ব্রেন দিয়ে তো এই জাম সরানো যায় না। শহরটাকে সুন্দর করতে হইলে আগে পরিকল্পনা নিতে হবে। আপনি সিএনজি যে রাখছেন শহরে, আপনি ওরানাইলে আন্দোলন করতেছে অটোরিক্সাওয়ালা, ঠিক আছে, আপনি সিএনজি উঠাই দেন না কেন? এই সিএনজি ইন্ডিয়াতে আইনা হাজার হাজার টাকা, একটা সিএনজি নামাইতে 27 লাখ টাকা লাগে। গাড়ি কিনা যায় না? একটা সিএনজি কয় টাকার মাল? 3 লাখ 3.5 লাখ টাকা।
এর চেয়ে বেশি তো না। আমি এক সময় মানে আমরা ছোট তখন শুনছি যে অনেকেই মানে মানে বলতে আরও বয়স কম ছিল যখন কিনা তারেক রহমান নাকি ওই দেশে বিভিন্ন ওই ইন্ডিয়ার থেকে অন্য দেশ থেকে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা সিএনজি আনছে, এটা নাকি বিশাল টাকা পড়ে গেছে। পর এখন সিএনজি কত টাকায় দেওয়া হইতেছে, একটা একই তো সিএনজি 3-4 লাখ টাকা 5 লাখ টাকার সিএনজি। এই সিএনজিগুলো এখন সিটি কর্পোরেশনে যখনই নিবন্ধন করে তখন এই সিটি কর্পোরেশন তার খরচ আসে 26-27 লাখ 25 লাখ আটা। এটা তো সিএনজি লড়াই বলে, আমরা তো চেক করতে জানি বাস্তবতা তো তাই। তো এই সিএনজিটা শহরে নামার পরে সে কত টাকা কামাবে এটা দেয়া? এটা তো একটা বিরাট অঙ্ক হয়ে গেছে গা। এখন খালি মানে মানুষ একটু পরিবহন চলবে সেটাও ব্যবসা, মানুষ একটু খাবে সেটাও ব্যবসা, মানুষ একটু ঘুমাইবো শহরের মধ্যে সেটা ব্যবসা। আপনি খেয়াল করেন, এটা নিয়ে আর বলতাম, এটা আরেকটা সুন্দর একটা পয়েন্ট কথা বলা উচিত ছিল, যেটা হলো এই শহরে কত স্কোয়ার ফিট কত টাকা ভাড়া, মানুষ ঘুমায় কতটুক জায়গায়, তার যে সারাদিন কাজ করার পর সে ফ্ল্যাট ভাড়া কত দেয়, তার একটা রুম ভাড়া কত দেয়, এইটা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে? তাদের ফ্ল্যাট তো দিবেই না, কোথায় ভাড়া দিতেছে, কত টাকা স্কোয়ার ফিট নির্দিষ্ট হারে সেটা রেঞ্জ করে সেটাও তো দেয় না। আপনি কি করেন সরকার হইয়া? ওইখানে কি করতে যান আপনারা? মানে আপনাদের কাজ কি? ওইখানে গিয়ে গাড়িতে চড়া, অফিসে যাওয়া, সাইন করা, ওই কোথায় কি দরপত্র কি, কোথায় কত টাকা খরচ করা যায়, এইগুলোই কি সরকারের কাজ? এটার জন্য কি সরকার তৈরি হয়েছে? আমি তো এগুলার জন্য সরকার, আসলে আমি কোন দেশে বসবাস করি? এই মানুষগুলো এরকম হচ্ছে কেন? আমাদের এই কষ্টগুলোকে কেন দিচ্ছেন? আমরা কি পরিবর্তন হইতে পারি না? আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা করা যায় না? আমাদের যে পরিকল্পনা, ধরেন এই অটোরিকশার আজকে যে আন্দোলনটা নিয়ে রাস্তায় নামছে, সেটাকে আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করি। তারা আমাদের দেশে যে যুব সমাজকে নষ্ট করা হইতেছে, আপনি বিশ্বাস করেন এখন বর্তমান আমার দেশের যুব সমাজ খুব সম্ভবত 60+ বা কাছে আশেপাশে আছে। তা আপনি তাদের যে কর্মসংস্থান, এটা তো খুব জরুরি, কারণ এই কর্মসংস্থান ভায়োলেন্স সৃষ্টি হবে, তারা সমাজে অন্যায় কাজ করতে পারে, বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত হয়ে পড়তে পারে, তাদের পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হইতে পারে, তারা একটা ছোটোখাটো কাজ করলে হীনমন্যতায় ভুগতে পারে। আমরা অনলাইনে এসে বলি আমি রিক্সাওয়ালা খুবই আমার ভাই, ওই সিএনজি হলো অনেক আমার ভাই, সে আমার জীবনের যাপন, এমন কিছু আমরা একেবারে প্রত্যেকটা জিনিসকে আমরা কী করি, ওপেনালাইজ করি। মানে তাদেরকে আমরা এটা দেখাই, আমরা অনেক কিছু দান করি। প্র্যাকটিক্যাল রাস্তায় দাঁড়ায় দেখেন তো কয়জন মানুষ দান করে, কয়জন মানুষ রিক্সাওয়ালাকে ভাই মনে করে? আচ্ছা, আমি নিজে প্রশ্ন করি, আমি যখন একটা রিক্সার সামনে দাঁড়াই একটা রিক্সার জন্য, তখন কি আমি তাকে কি নাম জুড়ে দিলাম? এই রিক্সাওয়ালা ভাই, ঠিক আছে, বা এই রিক্সাওয়ালা এদিকায়, বা এই রিক্সাওয়ালা মামা তুমি কই যাইবা, আমার নিয়ে যাও। আচ্ছা, তখন কি আমি ভাবি সে রিক্সাওয়ালা, আমি উঠবো এই ধরনের না, আমিও তো সে সম্মান, এরকম চিন্তা আসে না? কারণ আসে না? এটার পিছনে আরও কথা আছে। মানুষের সাথে মানবিকতার দিক দিয়ে একসাথে থাকতে গেলে তাকে ধর্মীয় অনুশাসন শিক্ষা না হইলে, সৃষ্টিকর্তা থেকে মায়ার সৃষ্টি না হইলে সে হয়তো তার প্রতি আচরণ সঠিক করে না। তো বিদেশিরা ভিনদেশিরাও সুন্দর করে, এখন ওরাও হয়তো ধর্মীয় না হোক, কিন্তু তারা আমাদের এই যে আমাদের যে প্ল্যানিং আছে তার চেয়ে সুন্দর প্ল্যান তারা নিয়ে চলে। আমি আসলে বলতে চাইছিলাম যে এখানে আমরা কেউ শত্রু না। এই রিক্সা চালক বলেন বা ড্রাইভার বলেন বা আমার মামা বলেন, আমার ভাই বলেন, তারা যেভাবে পরিশ্রম করতেছে শহরে, তাদের যে পরিশ্রম এটা কোনো কাজে লাগার না। একজন এক জায়গা থেকে নিয়ে আসে শহর ডেভেলপমেন্ট হয় এতে না, তাদেরকে ডেভেলপ করলে শহর ডেভেলপমেন্ট হইব। তাদেরকে আপনি একটা রিসোর্স কাজে লাগাই দেন। আচ্ছা দেখেন, বাংলাদেশে মোবাইল লক্ষ মোবাইল টেকনোলজি শেখানো উচিত। আচ্ছা, এখানে কাজে লাগতে পারতো, সেখানে ভালো বেতন পাইতো। আচ্ছা দেখেন, আবার গার্মেন্টস পল্লীতে লাগাই দিয়েছেন বেশ কিছু, কারণ কি এটা তো সস্তার বাজার। 8,000 টাকা বেতন এখন 12,000 করছে। এই টাকা বেতনে কি মানে 24 ঘন্টা খাটানো যায়, 6 ঘন্টা বাদ দেয় ঘুমের পরে। তো সেটা অনেক ভালো না? সেটা তো আপনি এইখানে বলতে গেলে তো আরও অনেক কথা আসে, কারণ এই যে গার্মেন্টস ব্যবসায়ী যারা আছে, তাদের যে ব্যবসা লিমিট, বা যে কোনো বিজনেসম্যান, সে যে বড় ধরেন একটা জাহাজ বিজনেস করতেছে, তার যে প্রতি বছরের পরে যে ইনকামটা, সে যখন এক সময় 50 কোটি টাকা ইনভেস্ট করলো বা 500 কোটি টাকা ইনভেস্ট করছে, সে তার বাৎসরিক তার 5,000 কোটি টাকা ইনকাম আসতেছে, এইটা তার বলই ছেড়ে চলে যেতেছে তার টাকা, তখন তো সে পাওয়ারফুল হয়ে যেতেছে। মানে এরকম একটা জায়গা যাচ্ছে যে আপনার সমাজে অনেকেই সে গিলে খেলতে পারে। সেটাই তো গড়ছে শেখ হাসিনার আমলে কয়েকটা বছর গড়ছে না? বড় বড় ব্যবসায়ীরা তাদের এই যে যারা রাজনীতি করছে, রাজনীতিবিদ, তাদেরকে গিলে ফেলে নেয়, তাদেরকে একদম করায়ত্ত করে অর্থ দিয়া, বৃত্ত দিয়া, তাদের ফ্ল্যাট দিয়া, বিদেশে ফ্ল্যাট দিয়া, এগুলো দিয়ে তারা কিনা ফেলাইছে না? তাদেরকে কেনার পর তারাও মন্ত্রিত্ব নিয়ে নিছিল, তারপর কিছু বড় বড় নেতা ডাকসাইট তারাও কিন্তু সাইড লাইনে চলে গেছে না?
কেন গেছে? কারণ এই যে অর্থটা এত পরিমাণ হয়, সেটা রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনা নাই যে সে নির্দিষ্ট ইনভেস্টের পর এতটুকু কামানোর পর বাকিটা এই যে যারা কয়েক হাজার শ্রমিক এখানে কাজ করতেছে জীবন ব্যবস্থাপনার জন্য, উন্নয়ন করার জন্য, বা সারা বছর তার ইন্ডাস্ট্রিতে এই আজকে তার যুগের পর যুগ চলে যেতেছে, তার একটা ন্যূনতম ঘুমের জায়গাটা তার জন্য নিশ্চয়তা করা যায় না। খাদ্য তো সেটা রাস্তায় সে খাই যা পারে তা খায়, কুকুরের মতো জীবন হয়ে গেছে গা আমাদের সকলের, যে আমরা যেখানে পারতেছি তাই খাচ্ছি, ওখানে কোনো টেস্ট করার কিছু না, কী জিনিস খাওয়াইতেছে, কী দিতেছে, আপনার কোনো জিনিস ভালো মন্দ এটা তো বিচার দূরের কথা। আই ওয়াশের জন্য কিছু ওই যে কি বলে, তারা গিয়ে জরিমানা করে ভোক্তা অধিকার, সে গিয়ে কোথাও যায় একটু শহরে টেলিভিশনের মানুষ শান্ত থাকে। এই যে নাটক, এই নাটক দিয়ে কয়দিন চলে ভাই? সারা জীবন চালাই নিয়ে গেলেন। মানুষগুলা কিরম বোকা, আমার দেশের মানুষ আমরা চালাক মনে করি, আসলে সবচেয়ে বোকা সে রিক্সাওয়ালা তৈরি করে দিছে। কি ভয়ঙ্কর অবস্থা করছে। আপনি বিশ্বাস করেন, এই যে এতগুলো রিক্সা চালা, অনেক রিক্সাওয়ালা আছে বিএ পাস করছে, এমএ পাস করছে। আপনি প্রায় কথা বলেন তাদের সাথে, অনেক রিক্সাওয়ালা মেট্রিক পাস তো অ্যাভেলেবেল আছে, এটা কোনো সাবজেক্টই ধরে না। অথচ মেট্রিক পাস পৃথিবীর বাইরের দেশে অনেক মূল্যায়ন আছে, কারণ তার জন্য একটা নির্দিষ্ট চাকরি করার একটা জায়গা আছে, প্লেস আছে, সে জীবনকে ডেভেলপ করতে পারে। খাদ্য সে তার ভিতরে আয়ত্তের ভিতরে হয়, তার উন্নত বাসস্থান আছে। আর তাদের আছে কি আছে? আপনি রিক্সা নিয়ে কথা বলতেছেন, আপনি জাস্ট আপনার একটা জিনিস বলি, আপনারা যারাই কথা বলতেছেন তাদের জীবন দেখেন। অধিকাংশ রিক্সাওয়ালা কোথায় ঘুমায়? রাস্তায় ঘুমায়। দেখবেন যেগুলো পায়ে চালাইতে, এগুলো দেখবেন একটা কর্নারের মধ্যে 10-12 জন রিক্সাওয়ালা একসাথে থাইকা, ওদের যাতে চুরে নানে সুন্দর করে সব বাইন্দা রিক্সার মধ্যে ঘুপটি মেরা পাশে ঘুমাই থাকে, সে যাতে সে মাসে কোথাও ঘুমাইয়া তার চুরে নিয়ে যাবে তার রিক্সা। আপনি রিক্সার সেফটি দেওয়াটার জায়গা নেই, জানেন? রিক্সা চুরে নেওয়া জায়গা, ডাকাত মানে চুরি নেওয়া জায়গা। আপনি যেমন মাসুদ কামাল, আবার তৃতীয়বার বললাম, সে বলছে যে কিছু লোক রিক্সা কিনে দিতে চায়, তাদের ইনকাম আসে। একটা রিক্সা কিনা দেওয়ার পর ইনকাম আসে মানে কি? এটা ভয়ঙ্কর জায়গা। কি ভয়ঙ্কর জানে? সে হয়তো 1 লাখ টাকা বা 60,000 টাকা দিয়ে কিনে দিছে, এটা 2 দিন পর রাস্তা থেকে চুরি হয়ে যাবে ঠাস করে, ওই রিক্সাওয়ালার শুদ্ধ মেরে ফেলায়। আবার রিক্সাওয়ালা অনেক সময় জড়িত থাকে কিছু কেজের মধ্যে। এখন এগুলো সমাধান সামাজিকভাবে করা যায় না, কিন্তু কথা হচ্ছে যে রিক্সাওয়ালাটা তার মানবিক দিক হারাই ফেলাইছে, সে একটা রিক্সার উপরে ঘুমায় তার সকালবেলা উঠে আবার চালু করে, কারণ সে আসছে যে মঙ্গা এলাকা, যেই সব এলাকায় তার পরিশ্রম কষ্ট, তার জীবনে সে তার পরিবার চালাইতে কষ্ট হইতেছে, মাসে প্রতিদিন সে 500 টাকা পাঠাইতে পারতেছে, ওরকম একটা কাজের জায়গা খুঁজে সে রিক্সা চালাতেছে ঢাকা শহরে। তখন এই পর্যায়েটা সমস্যা হয়। আমরা এটা চাই না, আমরা চাই না কখনো রিক্সাওয়ালার এই পরিস্থিতি হোক। এই মানুষগুলা এই শহরে কেন এইভাবে রিক্সা চলে ঘুরবে? আপনি রিক্সা খরচ কি? এটা শৌখিনতা। যদি কেউ 2-4টা 20টা থাকে একটা গ্রামে, একটা মহল্লা, একটা ওয়ার্ডে, সেটা হলো শৌখিনতায় চলুক। সে 2-10 জন শৌখিনভাবে বৃদ্ধ মানুষ বা একটু অভাবগ্রস্ত মানুষ চালায়, তারা ভালো টাকা কামায়। এখন পেশা হিসেবে কেন নিয়ে নিল সবাই? কেন নিল? জায়গা ওই কর্মসংস্থানের ব্যবস্থাপনা নাই। এর আগের সরকার দেখা গেছে কত কর্মসংস্থান ভরে ফেলাইছে, এদেরকে কর্মসংস্থানই দিতে পারে না, এই জন্য রিক্সা চালায়। কি করবে? রিক্সা টাকা আসে, এটা আমি শহরে দেখছি। আপনি দেখেন, তারা একটা যেখানে গ্যারেজ আছে, যে রিক্সার গ্যারেজ আছে, সেই রিক্সার গ্যারেজে আপনি 20টা গ্যারেজই নেন, এই সবচেয়ে বেশি আপনি সার্ভে করেন গিয়া এই রিক্সা গ্যারেজ মানবতার জীবনকে। ওই রিক্সাওয়ালা একটা গ্যারেজ দিছে কোনো মহল্লার ভিতরে, কোনো প্লটের ভিতরে, আটকায় সেখানে 20টা রিক্সাওয়ালাকে সে পালতে হয়। রিক্সা তাদেরকে দিয়ে কিছু টাকা দাদন দেয়, ওই রিক্সাওয়ালা কোনোরকম জীবনযাপন করে। এর সাথে নেশাও আবার যুক্ত হয়ে গেছে রিক্সাওয়ালার মাঠে। বলতে গেলে অনেক আন্দোলন হয়ে যাবে, কারণ কি তারা গিয়ে গাঁজা কমুক খাই রিক্সার গ্যারেজের মধ্যে চলে, বিভিন্ন ওয়েতে চলে। কারণ কি এটা এক জায়গায় না, সব জায়গায়। কারণ এইটাও তো আপনাকে খেয়াল করতে হবে সামাজিকভাবে, তার স্বাস্থ্যহানি হইতেছে কেন, সমস্যা হচ্ছে কেন, তার খাবারের ব্যবস্থা, সে খাচ্ছে কোথায়, এই সব কিছু দেখা উচিত একটা সরকারের। আপনি রিক্সা তৈরি করার জন্য ব্যবস্থাপনা দিতে মানুষকে কোন ক্লাসে নিয়ে যেতেছেন? এই দেশের মানুষগুলা কি কেউ এলিট শ্রেণী ভয়ঙ্কর উপরে আছে, আর কেউ আছে সর্বনিম্ন? এটা তো হইতে পারে না, এটা তো সৌন্দর্য না। আপনি এই দেশ থেকে বাইরে যান, গিয়ে দেখেন তো আপনি এলিটার এবং মানে A ক্লাস, B ক্লাস, C ক্লাস করতে পারবেন কিনা ওই দেশের মানুষগুলাকে? মানে ইউরোপ যাওয়া লাগবে না, আমার পার্শ্ববর্তী দেশগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আমার বাংলাদেশে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায় বলবে সে 500 টাকার মজুরি, সে 5,000 টাকা মজুরি, আর 5 কোটি টাকা সে প্রতিদিন কামায়। এটা আছে, এটা বাংলাদেশে বলা যায়। এটা কি মানে এই চিত্র কি কেন দাঁড় করে রাখিছেন আমাদের জন্য? আমরা কি পাচ্ছি এই শহরে? আমি যে কথা বলতেছি আসলে কি জানেন, রিক্সাওয়ালার বিরুদ্ধে না, আসলে সত্যিকারে সেই মামাটা তার জীবন থেকে
কি চলে গেছে সে বুঝতে পারে নাই। তাই সে কি একটা স্বপ্ন দেখতে পারে একটা সুন্দর ফ্ল্যাটের? সে কি একটা স্বপ্ন দেখতে পারে একটা বাইক চালাবে? পারবে না। সে কি পারবে তার পরিবারকে নিয়ে একটা সুন্দর জীবন উপহার দিতে? আল্লাহ পাক ভালো জানে, সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি তাদেরকে ব্যবস্থা নিয়েছেন। আজ কষ্ট হচ্ছে এখানে যে এই দেশে রিক্সা নিয়ে কথা হচ্ছে, আপনি রিক্সা চলবে ভেটাচালিত না পায়েটা চলবে রিড করবেন, এটার আগে আপনি এদের জীবন কেন হইলো, তারা কেন রিক্সাওয়ালা হইতে হইলো, কেন রিক্সা চালাচ্ছে, এখানে কেন আসতেছে? অন্য কোনো কর্ম কি দেশে আছে? নাই, আসলে নাই। কর্ম পাওয়াটা সো টাফ। আপনি বিশ্বাস করেন আপনার গ্রামে আপনি যেই মানুষই আমার সাথে হয়তো ডিবেট করেন বা আমাকে গালাগালি করেন, মন্দ করেন, আপনি নিজের সামনে দাঁড়ায় দেখবেন ৩-৪ জন লোক আপনার পাশে অন্তত আছে যাদেরকে চিনেন, আপনার কাছে 2টা কাজ চায়, ভাই আমার একটা কাজের ব্যবস্থা করেন। হয়তো আপনি ওই উপযুক্ত না থাকলেও বা আপনার কাছে কর্ম না থাকলে সে হয়তো বলে না, কিন্তু আপনার এক বন্ধু উপযুক্ত আছে বা দোকান আছে, বড় কিছু আছে, তার কাছে যায়। এখন কর্মসংস্থান দেওয়ার জন্য তো এই জনগণ নিজে পারবে না, এখানেই তো সরকার দরকার। এই জন্য সরকার একসাথে গঠিত হয়েছে। এই সমস্ত মানুষ সরকারের নিয়ে কাজ করে, এই সমস্ত মানুষ সরকারের ভালোবাসে। দেখেন সরকার খারাপ করছিল, সকল মানুষ কি করছে, প্রাণ দিয়ে ওইখানে গিয়ে তাদেরকে নামায় আবার নতুন সরকার বসাইছে। কিন্তু আপনি বিশ্বাস করেন এই জনগণ এত ভালোবাসে মানুষকে, এই সরকারগুলোকে ভালোবেসে বসায়। এর আগে আওয়ামী লীগকেও ভালোবেসে বসাইছিল, মন নাই লগি বইটাতে পিটাইয়া সেই 111 শেষ করে তারপরে আবার সরকারকে আনছিল। তাতে কি ক্ষতি ছিল? তারাও শুরু করছিল, তারাও এই স্বৈরাচারের মতো এমন পরিস্থিতি করলো যে মানুষকে তার জীবন থেকে তার স্বপ্নকে কাইরা নিয়ে গেছে। এই স্বপ্ন তো দরকার ছিল না, আবার তারা এদেরকে আনছে। এখন কি করতেছে? তাহলে আমরা কি চাই? হোয়াট হ্যাপেন্ড এই সমাজে? এই সমাজে আর চেয়ে বেশি কি? আমি কি রিক্সাওয়ালা আমার সমস্যা? না, সে মানুষ, সে আমার মামা, সে আমার বন্ধু, সে আমার সব কিছু, সে আমার ছোট ভাই হইতে পারে, কিন্তু আমার কষ্ট কোথায়? সে কেন রিক্সাওয়ালা হইলে? এই কষ্টই রাখলাম আপনার জাতির কাছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।